আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। যেহেতু বিস্তারিত আলোচনা, এজন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত মূল্যায়ন সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা 1। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা তোমাদের চলতি যেই শিক্ষাক্রম বা নতুন শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকের আলোকেই হবে। ঠিক আছে। দ্বিতীয়ত বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট হবে দুইটা বিষয়ের ভিত্তিতে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। তৃতীয়ত বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষক মণ্ডলী আছেন তাদের তত্ত্বাবধানে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে বা পরিচালনা করতে হবে। এবং তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের এনসিটিভি থেকে যে প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে সেই অনুযায়ী শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন। এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হুবহু ব্যবহার করা যাবে না, তোমাদের শিক্ষকরাই প্রশ্ন প্রণয়ন করে নেবেন। ঠিক আছে। চতুর্থত বলা হয়েছে প্রতিটি বিষয়ের মূল্যায়নের কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব বা ওয়েটেজ হবে 30%, আর পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে বা ওয়েটেজ হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% আর পরীক্ষার গুরুত্ব হবে 70%। এই দুইটাকে সমন্বয় করে তোমাদের গ্রেড পয়েন্ট বা রেজাল্ট নির্ণয় করা হবে। আচ্ছা, এরপর পঞ্চম নম্বরে বলা হয়েছে যে জিপি নির্ধারণের ক্ষেত্রে কোন কোন নির্দেশনা মেনে চলতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কী কী নির্দেশনা রয়েছে? প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণ আইটেম হিসাবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদের শ্রেণীভিত্তিক যে বিস্তারিত নির্দেশনা রয়েছে সেখানে দেওয়া আছে যে কিভাবে কোন কোন আইটেম থেকে বা কোন কোন পার্ট থেকে শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেখানে একক কাজ থাকবে, জোড়ায় কাজ থাকবে, পোস্টার প্রেজেন্টেশন থাকবে। দ্বিতীয়ত বলা হয়েছে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেগুলো সামনে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ যেসব শিক্ষণকালীন মূল্যায়নের টপিকগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে বা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সেগুলোর রেকর্ড রাখতে হবে এবং সামনে যে 2-3 মাস ক্লাস হবে সেগুলোর রেকর্ডও রাখতে হবে। এরপর বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন যেগুলো রয়েছে, অর্থাৎ ক্লাস কার্যক্রমের সাথে সাথে যে মূল্যায়নটা হবে, ঠিক আছে, শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর বিবেচনা করে সেগুলো বার্ষিক পরীক্ষার পূর্বেই সম্পন্ন করতে হবে। আচ্ছা, এরপর বলা হয়েছে বার্ষিক পরীক্ষার বা বার্ষিক মূল্যায়নের নির্দেশনা। বার্ষিক মূল্যায়নের নির্দেশনা কী কী? বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই পাঠ্যসূচি বা সিলেবাস অনুযায়ী 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। অর্থাৎ তোমাদেরকে 3 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মান বন্টন বিষয়ভিত্তিক নির্দেশিকায় বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ কোন শ্রেণীর কোন বিষয়ে প্রশ্ন কাঠামো কীরকম হবে, মান বন্টন কীরকম হবে সেটা বিষয়ভিত্তিক নির্দেশনায় দেওয়া আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপর বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। প্রশ্নগুলো কীরকমভাবে করতে হবে, শিক্ষকরা কীরকমভাবে বা কোন কাঠামোতে প্রশ্নগুলো তৈরি করবেন সেগুলোর একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে বিষয়ভিত্তিক নির্দেশনায়। আচ্ছা, তারপর 7 নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষার উত্তর লেখার পূর্বে
পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের মতো বাড়ি থেকে লিখে নিয়ে আসবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তাদেরকে উত্তরপত্র সরবরাহ করা হবে আগের 2012 সালের শিক্ষাক্রমের মতো। সেই খাতায় তারা উত্তর লিখবে। এরপর 8 নম্বরে বলা হয়েছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে, এই দুটো সমন্বয় করে কিভাবে তোমাদের গ্রেড পয়েন্ট বা জিপি অর্থাৎ রেজাল্ট নির্ধারণ করা হবে সেটা নির্দেশনাও এখানে দেওয়া আছে। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30%, আর লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যত পাবে সেই নম্বরটাকে 30% বা শতকরা 30-এ রূপান্তর করা হবে, আর 100-র মধ্যে তুমি যত পাবে সেটা শতকরা 70%-এ রূপান্তর করা হবে। এইবার দুইটাকে যোগ করে দেখা হবে তুমি 100-র মধ্যে কত পেয়েছো। আচ্ছা, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা, ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী 25 পেয়েছে, আর লিখিত পরীক্ষার 100 নম্বরের মধ্যে সে পেয়েছে 80। এখন কিভাবে রেজাল্ট তৈরি করা হবে? বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত নম্বরপত্রের 70%, অর্থাৎ 80-কে 70% দিয়ে গুণ করলে পাওয়া যাবে 56। সুতরাং 56 যোগ করে তার নম্বর খুব সহজেই বের করা যাচ্ছে। অর্থাৎ সে শিক্ষণকালীন মূল্যায়নে পেয়েছিল 25, এই 25 যোগ করা হয়েছে, তার সাথে 100 নম্বরের পরীক্ষার মধ্যে সে পেয়েছে 80, 80-কে 70% করা হলে পাওয়া যাচ্ছে 56। এই 56 যোগ করা হচ্ছে, তাহলে শিক্ষণকালীন আর বার্ষিক দুইটা মিলে পাচ্ছে 81। অর্থাৎ বাংলা বিষয় শিক্ষার্থীর জিপি হচ্ছে 5.0 বা লেটার গ্রেড হবে A+। তো লেটার গ্রেড আমরা ইতিমধ্যেই জানি আগের শিক্ষাক্রম অনুযায়ী 80 থেকে 100 নম্বর পেলে গ্রেড পয়েন্ট 5.00, লেটার গ্রেড হচ্ছে A+। 70 থেকে 79 পেলে গ্রেড পয়েন্ট 4.00, গ্রেড লেটার হচ্ছে A। তারপর 60 থেকে 69-এর মধ্যে পেলে গ্রেড পয়েন্ট হচ্ছে 3.50, লেটার গ্রেড হচ্ছে A-। 50 থেকে 59-এর মধ্যে পেলে গ্রেড পয়েন্ট হচ্ছে 3.00, লেটার গ্রেড হচ্ছে B। তারপর 40 থেকে, এটা হবে 49, ভুলে 79 লিখে ফেলেছে, 40 থেকে 49 গ্রেড পয়েন্ট হবে 2.00, লেটার গ্রেড হবে C। তারপর 33 থেকে 39-এর মধ্যে পেলে গ্রেড পয়েন্ট 1.00, লেটার গ্রেড D। আর 0 থেকে 32 পর্যন্ত পেলে ফেইল, গ্রেড পয়েন্ট হচ্ছে 0.00, লেটার গ্রেড বলা হয় F। আচ্ছা, এরপর বলা হয়েছে একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ওই শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবে, অর্থাৎ কমপক্ষে D গ্রেড পেতে হবে, অর্থাৎ 33-এর উপরে পেতে হবে। এটা তোমরা সবাই জানো। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ 3টা বা তার বেশি সংখ্যক বিষয়ে সে যদি D গ্রেড পায়, অর্থাৎ সবগুলোতেই কোনো রকম টেনে টুনে পাশ করে, তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয়ে শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদানের বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। অর্থাৎ শ্রেণী শিক্ষক যারা রয়েছেন তারা যদি মনে করেন যে সে একটু ভালোভাবে পড়াশোনা করলে উত্তীর্ণ হতে পারবে বা পরবর্তীতে সে ভালো করবে, আর যদি প্রধান শিক্ষক সুপারিশ করেন, সেই ক্ষেত্রে তাকে উত্তরণের সুযোগ দেওয়া যেতে পারে। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যেহেতু এবছর নতুনভাবে এই মূল্যায়ন পদ্ধতিটা বা এই পরীক্ষা পদ্ধতিটা প্রণয়ন করা হয়েছে, এই জন্য এবছরের জন্য এই সুযোগটা রাখা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই সুযোগ কিন্তু আর রাখা হবে না। আগামী শিক্ষাবর্ষ থেকে 3 বা ততোধিক বিষয়ে ডি গ্রেড পেলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে দেওয়াই যাবে না। ঠিক আছে? সো এই ছিল তোমাদের জন্য নির্দেশনা। এখন বাকি রইল তোমাদের বিষয়ভিত্তিক যে নির্দেশনা, অর্থাৎ কোন শ্রেণীর কোন বিষয়ে প্রশ্ন কাঠামো কীরকম হবে, সংক্ষিপ্ত সিলেবাস কতটুকু, নমুনা প্রশ্নটা দেখতে কীরকম হবে, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি। ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা একটা ভিডিও থাকবে, সপ্তম শ্রেণীর জন্য আলাদা একটা ভিডিও থাকবে, অষ্টমের জন্য, নবমের জন্য, প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে। এবং এই ভিডিওগুলোর
আমরা একটা স্টোরেজ করছি, একটা প্লেলিস্ট করছি। প্লেলিস্টের নাম হবে বার্ষিক পরীক্ষা 2024। এই প্লেলিস্টে গেলে বার্ষিক পরীক্ষার এই বিশেষ নির্দেশনার ভিডিওটাও পাওয়া যাবে, আবার বিষয়ভিত্তিক যেই ভিডিওগুলো আসবে সেগুলোও পাওয়া যাবে। ঠিক আছে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে। ভালো থাকো সবাই। তোমাদের যদি এত বিস্তারিত জানানোর পরও আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।